স্বয়ং বিমান বাহিনীতে ভারতীয় রয়ের এজেন্ট ডিজিএফআই এর সফল মিশনে ধরা। ইতিহাস লেখা হয় কালি আর কলমে, কিন্তু কখনো কখনো ইতিহাস বদলে দেয় মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও। এমন একটি ভিডিও যা শুধু এক স্বৈর শাসকের পলায়নকেই নথিভুক্ত করেনি, তার টেনে হিস্ট্রে বের করে এনেছে আমাদের মাতৃভূমির গভীরে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য বিশ্বাসঘাতকতার চিত্র। শেখ হাসিনার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো সেই চাঞ্চল্যকর ভিডিও সূত্র ধরেই ফাঁস হয়ে বেরিয়ে এলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সে ভয়ঙ্কর নেটওয়ার্ক, যা অজগরের মতো পেঁচিয়ে ধরেছিল আমাদের সশস্ত্র বাহিনীকে। প্রিয় দর্শক, আজ আমরা এক রুদ্ধশ্বাস সত্যের মুখোমুখি হব। কিভাবে একটি মোবাইল ভিডিও সূত্র ধরে খসে পড়ল দেশপ্রেমের মুখোশ পরা অফিসারদের আসল চেহারা। তারা সেই বিশ্বাসঘাতক যারা টাকা, নারী আর ক্ষমতার লোভে বিকিয়ে দিয়েছিল দেশের আত্মাকে। আর কিভাবে এখনো কলকাতা আর দিল্লি থেকে শেখ হাসিনার পরিবার নিয়ন্ত্রণ করছিল ঢাকার এই ষড়যন্ত্র। 5ই আগস্ট 2024 ঢাকা তখন ছাত্র জনতার উত্তাল স্লোগানে প্রকম্পিত। এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি। এই গর্জনে কেঁপে উঠেছে শহরের প্রতিটি অলিগলি। দুপুরের দিকে হঠাৎ করেই কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে আকাশে উড়াল দেয় একটি হেলিকপ্টার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেই হেলিকপ্টারটি কিছু দূর গিয়েই অবতরণ করে এবং সেখান থেকে তিনি উঠে বসেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J বিমানে, যার গন্তব্য ছিল সরাসরি দিল্লি। ঠিক সেই মুহূর্তেই দেশের কোটি কোটি মানুষের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, শেখ হাসিনার সেই পালানোর দৃশ্য। কিন্তু দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা একজন প্রধানমন্ত্রীর প্রস্থানের এমন স্পষ্ট ভিডিও ধারণ করলো কে? বিমান বাহিনীর চৌকস গোয়েন্দা শাখা এয়ার ইন্টেলিজেন্স ভিডিও হাতে পেয়েই কাজে নেমে পড়ে। তারা ভিডিওটির অ্যাঙ্গেল, ক্যামেরা, দূরত্ব আর মুভমেন্ট বিশ্লেষণ করে নিশ্চিত হয় এটি বিমান বাহিনী অফিসার মেসের একটি নির্দিষ্ট কক্ষ থেকে ধারণ করা হয়েছে। আর সেই সূত্র ধরেই তারা পৌঁছে যায় ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফের কাছে এবং জানা যায় তিনি এই ভিডিওটি করেছিলেন। কিন্তু যখনই তার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলো, তখনই যেন খুলে গেল প্যান্ডোরার বাক্স। বেরিয়ে এলো এমন একটি বিস্ফোরক সত্য যা ছিল কল্পনারও বাইরে। রিফাতের মোবাইল ফরেনসিক করতে গিয়ে তদন্তকারীরা আবিষ্কার করেন এক সত্য। এই ভিডিও ফাঁসের ঘটনার আড়ালে লুকিয়ে আছে আরো বড় এক ষড়যন্ত্রের জাল। সেই জালের প্রধান মাকড়সা হিসেবে চিহ্নিত হন স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ, রয়ের একজন সক্রিয় শ্যাডো এজেন্ট। আলতাফের উপর নজরদারি শুরু হয় এবং তার ব্যক্তিগত গাড়ি থেকে যা উদ্ধার করা হয় তা রীতিমতো আটকে ওঠার মতো। পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডার ব্যবহৃত দুটি অত্যাধুনিক অস্ত্র, একটি FN-90 এবং একটি SIG P229। শুধু তাই নয়, তার গাড়িতে মেলে নগদ 1 কোটি টাকা আর একাধিক ইলেকট্রনিক ডিভাইস। 2024 সালের 14ই আগস্ট ডিজিএফআই এর একটি বিশেষ দল আব্দুল্লাহ ইবনে আলতাফকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি সেলে বন্দী। সেখানে তার 10 বছরের কোর্ট মার্শালের সাজা কার্যকর হচ্ছে। এয়ার ইন্টেলিজেন্স ততক্ষণে বুঝে গেছে এটা শুধু একটি ভিডিও ফাঁসের ঘটনাই নয়, এটা ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোতে একটি ভয়াবহ বিপর্যয়ের আলামত। জিজ্ঞাসাবাদের মুখে আলতাফ জানান তিনি একা নন। বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে তিনি রয়ের জন্য একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো 6 জন উচ্চপদস্থ কর্মকর্তার নাম বেরিয়ে আসে। তাদের মধ্যে ছিলেন এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম এবং উইং কমান্ডার সাইফ মোহাম্মদ। দেশের নিরাপত্তার স্বার্থে এই চরম বিশ্বাসঘাতকতার কারণে তাদের প্রত্যেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তদন্তে আরো জানা যায় আলতাফকে রয়ের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল একটি ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি। আরো ভয়ঙ্কর তথ্য হলো এই গোয়েন্দা সংস্থাটি নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো, যার মাধ্যমে প্রভাব এবং প্রলোভনের ফাঁদে ফেলে তাকে দিয়ে নিজেদের কাজ হাসিল করত। কিন্তু এই গোয়েন্দা চক্রের জাল শুধু বিমান বাহিনীতেই সীমাবদ্ধ ছিল না। তদন্ত যত এগোতে থাকে ততই বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় আরো 4 জন পুলিশ কর্মকর্তা রয়ের এই নেটওয়ার্কে সরাসরি জড়িত। তারা হলেন ডেপুটি কমিশনার জসিমউদ্দিন মোল্লা, এডিসি রফিকুল ইসলাম, তানজিল আহমেদ এবং APBN এর ASP রফিকুল ইসলাম। নেটওয়ার্কের সমন্বয়ক হিসেবে কাজ করতেন ডিবির গুলশান জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, যিনি ছিলেন স্কোয়াড্রন লিডার আলতাফেরই ঘনিষ্ঠ বন্ধু। ইফতেখারকে অত্যন্ত গোপনে গ্রেপ্তার করা হয়, কিন্তু ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তার স্ত্রী সাবা তাহসিন স্বামীর কোনো খোঁজ না পেয়ে পুলিশ কমিশনারের কাছে একটি ডায়েরি করেন। তখনই জানা যায় ইফতেখারকে
সাদেককে অস্ত্রসহ গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই গোটা তদন্তটি শেষ করতে গিয়ে সেনাবাহিনী, ডিজিএফআই এবং এয়ার ইন্টেলিজেন্স একটি বিষয়ে একমত হয়। বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ এখন আর কোনো আশঙ্কা নয়, এটি একটি কঠিন বাস্তবতা। এই অনুসন্ধান শুধু একজন ব্যক্তি বা একটি বাহিনীর ভেতরে বিশ্বাসঘাতকতার গল্পই নয়, এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিদেশি হস্তক্ষেপে বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছিল। একটি মোবাইল ভিডিও সূত্র ধরে বেরিয়ে আসা এই ঘটনাটি শুধু একটি গোয়েন্দা চক্রকে ফাঁস করেনি, এটি আমাদের সার্বভৌমত্বের ভিত্তিতে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে গেছে। শত শত প্রাণের বিনিময়ে আজ আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত, কিন্তু ফ্যাসিবাদ যখন পরাজিত হয় তখন সে পর্দার আড়াল থেকে নতুন ছোবল মারার প্রস্তুতি নেয়। আর দুর্ভাগ্যের বিষয় হলো ফ্যাসিবাদের সেই বীজ বৃক্ষে চক্রান্ত পুরোপুরি থেমে যায়নি। কিছুদিন আগেও আমরা কল্পনাও করতে পারিনি ভেতরে ভেতরে আওয়ামী লীগের দোসররা আমাদের মাতৃভূমির ভিতরে কি ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মেজর সাদিকুল হক সাদেক, এই নামটি খুব ভালো করে মনে রাখুন। এই একটি নাম যা আবারও প্রকাশ করে দিয়েছে ক্ষমতা হারানো ফ্যাসিবাদী শক্তির আসল চেহারা। মেজর সাদিকুল হক সাদেক একজন কর্মরত সেনা কর্মকর্তা, যিনি দেশের উর্দি পরে সেবা করেছিলেন এক পরাজিত স্বৈরাচারের। 2025 সালের 8 জুলাই বসুন্ধরার কেভি কনভেনশন সেন্টারে চলছিল এক কর্মশালা। বাইরে থেকে যা ছিল সাধারণ, ভেতরে তা ছিল এক অন্তর্ঘাতের প্রশিক্ষণ কেন্দ্র। মেজর সাদেক এখানে 2500 আওয়ামী ক্যাডারকে প্রশিক্ষণ দিচ্ছিল। শেখানো হচ্ছিল কিভাবে অনলাইন গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে হয়, কিভাবে চালাতে হয় ভয়াবহ নাশকতা। ভাবতে পারেন, আমাদেরই একজন সেনা কর্মকর্তা আমাদেরই দেশের বিরুদ্ধে এক ছায়া বাহিনী তৈরি করছিল, আর এই পুরো ষড়যন্ত্রের কলকাঠি নাড়া হচ্ছিল দেশের বাইরে থেকে। কলকাতায় বসে ঢাকার এই প্রশিক্ষণ নিয়ন্ত্রণ করছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দিল্লিতে বসে কৌশলগত মদত দিচ্ছিলেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। আর এই পুরো নাটকের মাস্টারমাইন্ড আবারও সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র। কিন্তু সবচেয়ে মর্মান্তিক সত্য হলো, এই গোটা পরিকল্পনার সরাসরি নির্দেশ ছিল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। তার নির্দেশে মেজর সাদেক এই ঘাতক বাহিনী তৈরি করছিল ভবিষ্যতের নির্বাচনকে প্রভাবিত করতে, দেশকে আবারও অস্থিতিশীলতার অন্ধকারে ডুবিয়ে দিতে। 22 জুলাই থেকে শুরু হয় অভিযান। কিন্তু দেখুন ষড়যন্ত্রকারীদের ধূর্ততা, মেজর সাদেকের মোবাইল ফোন বা ল্যাপটপ জব্দ করা যায়নি। কনভেনশন হলে সব সিসি ক্যামেরা সেদিন পরিকল্পিতভাবে বন্ধ রাখা হয়েছিল। তারা প্রতিটি পদক্ষেপ নিয়েছিল নিখুঁতভাবে, যেন কোনো প্রমাণ না থাকে। এই ষড়যন্ত্রের বীজ রোপিত হয়েছিল একদিনের নয়, 6 জানুয়ারি 2009 সালে। সেদিন থেকেই শুরু হয়েছিল গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকার আয়োজন। এরপর 15টি বছর দেশ দেখেছে গুম, খুন, ক্রসফায়ার আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এক অনন্ত অন্ধকার। কেড়ে নেওয়া হয়েছিল আমাদের কণ্ঠস্বর, আমাদের স্বপ্ন দেখার অধিকার। কিন্তু ইতিহাস সাক্ষী, এই বাংলার দামাল ছেলেরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয়া গণবিস্ফোরণ ভাসিয়ে নিয়ে গেছে 15 বছরের দুঃশাসন। আবু সাইদ সহ শত শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এই মুক্তি। আজ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে সত্যিকারের গণতন্ত্রের পথে। বিচার হচ্ছে দুর্নীতি আর ষড়যন্ত্রের। মেজর সাদিকের মতো দেশদ্রোহিতার মুখোশ খুলে পড়েছে। জন্ম নিচ্ছে এক নতুন বাংলাদেশ, সত্যের, ন্যায়ের এবং সাহসের বাংলাদেশ। কিন্তু ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জন করার চেয়েও তাকে রক্ষা করা কঠিন। মেজর সাদেকের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, গণতন্ত্রের শত্রুরা ঘুমিয়ে নেই, তারা অন্ধকারের ভেতর থেকে সুযোগের অপেক্ষায় আছে। তাই আমাদের অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে, গড়তে হবে এমন এক ইস্পাত কঠিন গণতান্ত্রিক ভিত্তি, যা ভেদ করে কোনো বিদেশি শক্তি বা দেশদ্রোহী চক্র আর কখনো আমাদের সার্বভৌমত্বে আঁচড় কাটার দুঃসাহস দেখাবে না। কারণ এই লড়াই শুধু আজকের নয়, এই লড়াই অনাগত ভবিষ্যতের, এই লড়াই আমাদের অস্তিত্ব।